বাংলাদেশ পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটি আসলে খুব বেশি ভালো নেই। পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় একটি গণমাধ্যমে উনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ভারতের সম্পর্ক, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। তো স্যার, আপনি কি মনে করেন? দেখেন, প্রথমত দুই দেশের সম্পর্ক প্রাতিষ্ঠানিককরণ করা প্রশ্নই ওঠে না, এটা সম্ভব না। পররাষ্ট্রনীতি ওইভাবে চলে না। প্রতিটা দেশ তাদের স্বার্থ দেখে এবং অপর দেশে কি ধরনের শাসক রয়েছে, ভারত বাংলাদেশে তাদের স্বার্থ সিদ্ধি করবে এরকম শাসক তারা পাওয়ার জন্য সমস্ত প্রভাব বিনিয়োগ করবে। কাজে প্রাতিষ্ঠানিকরণ বলতে যেটা বোঝায় যে কন্টিনিউইটি থাকবেই, কিছু কিছু ক্ষেত্রে থাকবে কন্টিনিউইটি, কিন্তু প্রাতিষ্ঠানিকরণ করতে যে একেবারে ধারাবাহিকতা থাকবে, একই রকম ভাবে চলবে, এটা তো কখনো সম্ভব না, কোনো দেশের বেলাই সম্ভব না। পররাষ্ট্রনীতি কখনো প্রাতিষ্ঠানিকরণ করা প্রশ্ন ওঠে না। এটা পররাষ্ট্রনীতি হচ্ছে স্বার্থভিত্তিক, স্বার্থের দ্বারা পরিচালিত হয়। কোনো বন্ধুত্ব থাকে না, কোনো হেইট্রেডও পার্মানেন্টলি থাকে না সেখানে। কাজেই ভারতের সাথে যে এই যে বর্তমানে যে বাংলাদেশের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা আমরা চাই বা না চাই, ভারত দেখছে যে হাসিনা রেজিমকে ফিরিয়ে আনাটা হলো তার স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পথ থেকে এই মোদী সরকার সরবে না। মোদী সরকার অনেকবার তাকে বোঝানো হয়েছে, কিন্তু সেই দিক থেকে সরবে না। সময়ই হয়তো বলে দেবে যে তাদের ওই পথ কার্যকর হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত মোদী সরকারের সমর্থন পুষ্ট আরএসএস না মেনে নেয় যে হাসিনাকে সমর্থন করাটা অবাস্তব, ততক্ষণ পর্যন্ত এটা আনলাইকলি যে মোদী সরবে। কাজে আমরা যাই বলি না কেন, পররাষ্ট্র নীতি উপদেষ্টা এই ধরনের অ্যাডভাইস দিয়ে কোনো লাভ হবে না, বরং তাতে আরো ভারত বিরক্ত হয়। ভারতকে বলা উচিত, আপনারা আপনাদের পথে চলুন, আমরা আমাদের পথে চলবো। আমাদের স্বার্থে আমরা যেই পথে যাব সেটাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় পররাষ্ট্রনীতি উপদেষ্টা এটাই চিন্তা করা উচিত যে ভারত তার স্বার্থে আসলে, কিন্তু তিনি এই ওভাবেই আগে বলে আসছেন যে আমরা চাইলেই ভারতকে চেঞ্জ করতে পারবো না, তারা তাদের স্বার্থ যেভাবে দেখে, এই কথাটা তিনি আগে সবসময় বলতেন। সেটি দেখে এখন এসেছে। যদি প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলে থাকে, এটা আমার মনে হয় না যে এটা অ্যাট অল ইট মেক্স এনি সেন্স। আমাদের স্বার্থটা কি সেটা আমাদের ক্লিয়ারলি সে পথ বোঝা যায়। আমাদের স্বার্থ আমরা যেভাবে চলবো সেটাই হবে ইয়ে। এখন আমি যদি বলি যে ভারত যদি আমাকে বলে যে বাংলাদেশ কাছ থেকে তারা নাকি বলে আমরা খুব বেশি কিছু চাই না, ভারত দাবি করে যে তাদের নিরাপত্তা হুমকিতে না পড়ে, তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটাই শুধু তারা বাংলাদেশের কাছ থেকে চায়। এই চাওয়াটা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ, অত্যন্ত অবাস্তব। তারা এটা কূটনীতির ভাষায় যে তাদের নিরাপত্তা, আপনি কি কখনো দেখেছেন কোনো দেশ আরেকটা দেশকে বলতে পারে যে আপনি আমার নিরাপত্তাকে বিঘ্নিত করবেন না? ভারত আমাদের তিন দিক থেকে ঘিরে রেখেছে। ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদেরকে নিরাপত্তাহীন হতে হবে। আমাদের এখন নিরাপত্তার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে, আমি মনে করি, চীনের সাথে সর্বাত্মক কৌশলগত সম্পর্ক গড়ে তোলা। এবং এই পথে গেলেই ভারতের আপত্তি হয়। এমনকি চীনের সাথে আমরা তিস্তা ব্যারেজের ব্যাপারে চুক্তি করব, সেটাও নাকি ভারতের জন্য নিরাপত্তা হুমকি। এই অবস্থান যখন ভারত নেয়, তখন আমাদের এটা বুঝতে হবে যে ভারত নিজেই আমাদের নিরাপত্তা হুমকি। ভারত ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা হুমকি অতখানি নেই। হ্যাঁ, মায়ানমারের বাস্তবতা রয়েছে, রোহিঙ্গাদের বিষয়টা, মায়ানমারও আমাদের নিরাপত্তা হুমকি। কিন্তু ভারত কখনো আমাদেরকে এমন কোনো প্রমাণ দিতে পারে নাই যে তারা আমাদের নিরাপত্তা হুমকি নয়। ভারত আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের সামরিক বাহিনী উন্নয়ন করা, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করা, পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করা, কাঁটাতারের বেড়া রাখা, গুলি করা, প্রত্যেকটা আচরণ কিন্তু শত্রু আচরণ। এই শত্রু আচরণ থেকে বের হওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই। সুতরাং আমাদেরকে এটা তাদের বলার প্রয়োজন নাই, তারা তাদের পথে চলুক,
আমরা শুধু এটুকুই বলতে পারি তাদেরকে যে তারা যদি নিরাপত্তা, আমরা বলবো যে ঠিক একইভাবে বাংলাদেশও ভারতের কাছ থেকে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হবে, ভারতের কাছ থেকে সেরকম আচরণ প্রত্যাশা করে না। এটাই যথোপযুক্ত, একই রকমের উত্তর হবে। তারা যা আমাদের কাছে আশা করে আমরাও তাই আশা করি। একই রকম এবং হবে। এই এই এক্স্যাক্টলি। এবং এইখানে থেকে এখন আমাদের যেটা অত্যন্ত জরুরি প্রয়োজন সেটা হচ্ছে যে প্রথমত আমি মনে করি যেমন পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিকরণ করা হচ্ছে, সেখানে কোনো এটা বাস্তব, মোটেও বাস্তবসম্মত নয় যে এখন 71 নিয়ে পাকিস্তানের সাথে আবার নতুন করে একটা দ্বন্দ্বে লিপ্ত হই। 71 প্রশ্নে পাকিস্তান ক্ষমা চায় কিনা সেটা হচ্ছে তাদের ব্যাপার। তাদের মানসিকতা ক্ষমা চাওয়ার মতো হলে, জাতীয় স্বার্থ তাদের উপনীত হলে তারা ক্ষমা চাইবে। কিন্তু আমরা যদি ক্ষমা চাওয়ার প্রশ্নে এখন আমাদের অন্যান্য জরুরি স্বার্থগুলো আটকে রাখি, তাহলে এইভাবে ভারতই লাভবান হবে। ভারত চায় যে 71 প্রশ্নটা আমরা বারবার পাকিস্তানের সাথে টেনে এনে সম্পর্ককে একটা স্থবিরতায় রাখি, এটা ভারতের স্বার্থ। একটু দূরত্ব এবং রাখতে আমার চায়। এটা অবাক লাগলো যে ইউনূস সাহেব আবার 71-এর প্রশ্নটা আনলেন কেন? 71-এর প্রশ্নটা এখন তোলাই উচিত না। কে ক্ষমা চাইলো না চাইলো, আমি মনে করি একজন আমাদের আরেকজন নতুন সামরিক নিরাপত্তা বিশারদ একটা সুন্দর সাজেশন করেছে। সে বলেছে যে পাকিস্তানের পক্ষে যদি আমাদের কাছে ক্ষমা চাওয়া এখন দুরূহ হয়ে ওঠে, তাহলে আমাদের উচিত হবে পাকিস্তানের কমিট করা যে যদি আমরা ভারত দ্বারা কখনো আক্রান্ত হই, যদি আমরা বহিঃশত্রু দ্বারা কখনো আক্রান্ত হই, পাকিস্তান আমাদের সমস্ত রকম সহযোগিতা করতে বাধ্য থাকবে। এটা যদি পাকিস্তান রাজি থাকে, তাহলে এটা বরং আরো রিয়ালিস্টিক ধারণা যে পাকিস্তানকে আমরা বলতে পারি যে ঠিক আছে, তোমরা আমাদের নিরাপত্তা সহযোগিতা এমন ভাবে দিবে, আমাদের যদি কোনো অস্তিত্বজনিত হুমকি আসে, এবং ভারত যদি কখনো তার কোনো অভিলাষ হয় যেটা তার সামরিক বাহিনী মাঝে মাঝে তুলে ধরে যে উত্তরবঙ্গের একটা অংশ তাদের দরকার 25 মাইল করিডোরকে আরো বৃদ্ধি করার জন্য, এই ধরনের যদি তাদের আমাদের ভূমি দখল করার মতো অভিলাষ থাকে, সরাসরি তখন পাকিস্তান আমাদের পক্ষে সামরিক সহযোগিতা দেবে। এটাই আমাদের জাতীয় স্বার্থ, এটাই ভারতকে বুঝিয়ে দেওয়া উচিত, জি স্যার, এটাই আপনি একটা স্যার, নিবারক হিসাবে। জি স্যার, আপনি হ্যাঁ, তিস্তার কথা বলছিলেন, একদম সাম্প্রতিক আজকে এই মুহূর্তে কিন্তু তিস্তা অভিমুখে একটি গণপদযাত্রা হচ্ছে, আপনি জানেন তো। এই যে তিস্তার অভিমুখে যে গণপদযাত্রা, রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, যে তিস্তা নদীর পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উপরে যে বিরূপ প্রভাব পড়েছে, তা মোকাবেলায় বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন এটা তো অনেক আগে থেকেই, যখন হাসিনা রেজিম আমাদের জাতীয় স্বার্থকে একেবারেই প্রত্যাহার করে ভারতের স্বার্থকে সামনে রেখেছে। আমাদের যেটা উচিত ছিল তখনই যে ভারত কোনোভাবেই তিস্তা চুক্তি করবে না, এটা বাস্তবতা। ভারতের জাতীয় স্বার্থ, ভারত দেখে যে যতদিন তিস্তা বিষয়টা প্রোক্রাস্টিনেট অর্থাৎ বিলম্বিত করা যায়, আমরা আমাদের কোনো অল্টারনেট পথে যাব সেটা ভারত চায়নি। আমাদের জন্য সবচেয়ে বাস্তবধর্মী পথ ছিল চীনকে তিস্তা প্রজেক্টের দায়িত্ব দেয়া। তিস্তা পাড়ের জনগোষ্ঠী এক্স্যাক্টলি সেটা চায়, এক্স্যাক্টলি সেটা ঘটানোর জন্য তারা এখন পথে নেমেছে। কিন্তু কোনো একটা অদৃশ্য হাত আমাদেরকে এই চীনের সাথে তিস্তা চুক্তিতে যাওয়া, দীর্ঘমেয়াদী চুক্তিতে যাওয়া, সেটা এখনো বাধাগ্রস্ত আমাদের করে রাখছে। সুতরাং আমি মনে করি যে দুটি কারণে আমরা এখন চীনকে, প্রথমত চীন তিস্তার ব্যাপারে তাদের প্রচুর প্রস্তুতি ও অভিজ্ঞতা রয়েছে। চীনের মতো এত ভালো অভিজ্ঞতা কোনো দেশের নেই। চীনের আগ্রহ রয়েছে, কিন্তু এই যে এই সরকার এখনো ঠিক আগের ধারাবাহিকতায় কোনো না কোনো উদ্দেশ্যে এটা ডিলে করছে। তবে আশা করা যায় যে হয়তো আমরা স্বাক্ষর করব, তা না হলে তো এই তিস্তার
পারে যে এত বড় আয়োজন হয়েছে জনগণকে নিয়ে, সেটা হয়তো ঘটতো না। নিশ্চয়ই এই সরকারের আশীর্বাদ রয়েছে এখানে। জনগণের মতামত সুস্পষ্টভাবে চীনের পক্ষে। চীনের রাষ্ট্রদূত যখন তিস্তায় গিয়েছিলেন, তিস্তা পাড়ের লোকরা তাকে ঘিরে ধরেছিল যে আপনারা দয়া করে আমাদের সাহায্য করেন। কিন্তু আমরা ভেবেছিলাম যে পররাষ্ট্র উপদেষ্টা এই চুক্তিতে যথাযথভাবে সই করবে। হয়তো বা কোনো জেনুইন কারণ রয়েছে, হয়তো বা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে তিস্তা চুক্তি সই করাটা পেছনে এমন কিছু কিছু কারণ রয়েছে যেগুলো আমরা ঠিক জানি না। তবে এটা আমি এই ব্যাপারে নিশ্চিত যে ভারত যতই নিরাপত্তার অজুহাত দেখ, আমরা এই বিষয়ে চীনের সাথে যত যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিতে যাব। আর এখানে জনগণের অজুহাত দেয়াটা আমার মনে হয় এটা অপ্রয়োজনীয়। জনসমর্থন এখানে পূর্ণাঙ্গভাবে রয়েছে, সমস্ত জাতির সমর্থন রয়েছে, এবং দলমত নির্বিশেষে, শুধু আওয়ামী লীগকে বাদ দিয়ে। আওয়ামী লীগ যে একটা ভারতীয় স্বার্থ রক্ষাকারী দল, তাতে তো কোনো সন্দেহ নাই। কাজেই আওয়ামী অবস্থানকে যেন কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না হয়। সুতরাং চীনের সাথে আমাদের এই চুক্তি এবং চীনের সাথে আরো নিরাপত্তা সহযোগিতার মাত্রাকে আরো বৃদ্ধি করা, এবং সেই সাথে চীনের বিষয়ে এই চুক্তি সই করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা করা। মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই বোঝে যে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থ এখানে জড়িত। আমার তো মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে তার ট্রাম্প প্রশাসনের কোনো আপত্তি থাকবে। ট্রাম্প প্রশাসন ভারতকে এখন নতুন ভাবে কি চোখে দেখে, তার পরিচয় তো আমরা গত কয়েকদিনেই বুঝতে পেরেছি। সুতরাং আমরা এটুকু আশা করতে পারি যে তিস্তাতে চীনের সহযোগিতা পাওয়াটা আমাদের জন্য বড় একটা বাস্তবধর্মী সিদ্ধান্ত হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনীতি আমাদের দেশে এখন রয়েছে, সেখানে তারা এখন বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের অস্তিত্বজনিত প্রয়োজনের ব্যাপারে তারা অনেক ভালো, অনেক বোধগম্য হয়ে গিয়েছে। স্যার, স্যার আপনি যেটি এটাই বলছিলেন তো। যুক্তরাষ্ট্রের বিষয়ে, যে সম্প্রতি তো যুক্তরাষ্ট্র সফর করে আসলেন মোদি, ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। এই ধরনের উদ্বেগ সে আসলে কি বোঝাতে চেয়েছেন? উদ্বেগটা আসলে কি নিয়ে? উদ্বেগটা হচ্ছে যে তারা বাংলাদেশকে চেয়েছিল যে তাদের অধীনস্থ একটা আচরণে থাকতে। উদ্বেগের বহিঃপ্রকাশের একটা বড় মিথ্যা কথা ছিল যে বাংলাদেশের নাকি মৌলবাদের উত্থান হচ্ছে। বিষয়টা যে কত অবাস্তব, কত বড় মিথ্যা, সেটা বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত খুব ভালোভাবেই টের পেয়েছে। আমরা জানি যে ডোনাল্ড লু, যদিও তিনি ক্ষমতায় নাই, বাংলাদেশের স্বার্থ ভারতের প্রেক্ষাপটে মার্কিন কূটনীতিকরা, স্টেট ডিপার্টমেন্ট খুব ভালো করেই ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছে। এবং দ্য ভেরি ফ্যাক্ট যে যে হাস, প্রাক্তন রাষ্ট্রদূত মিস্টার হ্যাস এখনো বাংলাদেশে রয়েছে কোনো উপলক্ষে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর যে মোদির যে ট্রাম্পকে বোঝানো বাংলাদেশের বিপক্ষে, এটা যে একেবারেই একটা ভুয়া নীতি, এবং ট্রাম্প এটার স্পষ্ট জবাব দিয়েছে। তার কথায় এটা কিন্তু বড় একটা ছিল, উপহাসের মতো, যে আপনারা তো 100 বছরের বেশি সময় ধরে করছেন, কাজে আমি মোদির হাতেই ছেড়ে দিই। এই উপহাসটা যদি ভারত না বুঝে থাকে, তাহলে এখানে বুঝাবার কিছু নেই। তাছাড়া ভারত যে পথ বেছে নিয়েছিল ট্রাম্পের মুখ থেকে কথা বের করতে, সেটা অত্যন্ত দুর্বল ছিল। তারা ডিপ স্টেটের প্রশ্ন অবতীর্ণ করায় ট্রাম্প আরো বেশি আঘাত পেয়েছে, এবং এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণকে অপমানজনক পথে ফেলা। এটা ভারতীয় জার্নালিস্ট, সাংবাদিক এটা হয়তো ভুল ধারণা করেছিল। তাদের আচরণের ভুলের কারণে বাংলাদেশ এখন সত্য যা আমেরিকান পলিসির ব্যাপারে, সেটাই অনুভব করতে পারছে। সুতরাং ভারত একেবারেই পরাজিত, ভারত আইসোলেটেড।
ইউএন রিপোর্ট ভারতকে সুস্পষ্টভাবে মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করছে। ভারত যতই দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দিক না কেন, এটা এখন বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট, স্পেশালি যে ইউএন রিপোর্ট প্রমাণ করছে যে বাংলাদেশের সাংবাদিকরা যা তুলে ধরেছে ভারতের আচরণ সম্পর্কে সেটা প্রমাণিত সত্য। এবং এখন ভারত যতই চেষ্টা করুক না কেন যে এই যে বাংলাদেশে যে আন্তর্জাতিক আইনে বিচার হচ্ছে সেটাকে বিঘ্নিত করতে, এখন আর সেটা সম্ভব হবে বলে মনে হয় না, যদি বাংলাদেশ ঠিক পথে চলে, যদি বাংলাদেশ ভারতের এই আসল চিত্রটাকে সততার সাথে বিশ্বে তুলে ধরে, সেখানে আমাদের হারাবার কিছু নেই, বরং ভারতেরই ডোমেস্টিক অডিয়েন্স মোদিকে এক্সপোজ করে দিবে। এবং আমাদের এখন একমাত্র পথ হচ্ছে এই যে মৌলবাদী মোদী সরকার, যে আরএসএস দ্বারা পরিচালিত, এটা যে কত নগ্নভাবে গণতন্ত্র বিরোধী একটা সরকার, সেই বাস্তবতাটা ভালোভাবে তুলে ধরা। কেননা এই কেননা এই জয়শঙ্কর মাত্র দুদিন আগে ওই মিউনিক নিরাপত্তা কনফারেন্সে বলে এসছে যে ভারত নাকি আদর্শ গণতন্ত্র, তাদের ভোটাভুটি খুবই হয়, সঠিকভাবে হয়, এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও নাকি তারা গণতন্ত্রকে সঠিকভাবে এনকারেজ করে। এবং ইউরোপের দেশগুলোকে জয়শঙ্কর ক্রিটিসাইজ করেছে যে আপনারা নিজের দেশে একরকম, আবার বাইরে গণতন্ত্রের প্রশ্নে আরেক রকম। এটা যে কত বড় একটা ডাহা মিথ্যা কথা, সেটা এই ইউএন রিপোর্টই প্রমাণ করে। এবং এই ইউএন রিপোর্টের মাধ্যমে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হচ্ছে যে ভারতের যে গণতন্ত্র ধ্বংস করার বাস্তবতা, এটা বাংলাদেশ যে কত গভীরভাবে অনুধাবন করেছে সেটা এই ইউএন রিপোর্টের মাধ্যমেই বোঝা যায়। এবং এই এই বিষয়টা বাংলাদেশ সরকারের উচিত, ইউনূস সরকারের উচিত সুস্পষ্টভাবে বিশ্বে তুলে ধরা, তখনই কিন্তু ভারত আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখবে। জি স্যার। স্যার, আপনি বলছিলেন যে বাংলাদেশ নিয়ে ভারতের যে অভিযোগগুলো, মৌলবাদ নিয়ে যে অভিযোগগুলো করেছে, আবার ভারতের বিষয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের বিষয়। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয়, তার সেখানে বসে উস্কানি দেওয়ার ঘটনা আছে। এসব নিয়ে ভারতের সরকারের কোনো পদক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে না। এভাবে কি দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব? মোটেও না। এবং এটা ভারতকে আমাদের সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া উচিত কেন আমরা পাকিস্তানের সাথে, চীনের সাথে আলাদা একটা সম্পর্কের দিকে এত গুরুত্ব দিচ্ছে। এটা ভারত যদি না বুঝতে পারে, তাহলে তাকে ওই মানে ঘোড়াকে নিয়ে জোর করে পানি খাওয়ানো যায় না, সেরকম একটা পরিস্থিতি। ভারত যা করছে একে একে, এই বর্ডারে গুলি করে হত্যা করা, বর্ডারে আমাদের জায়গায় অনুপ্রবেশ করা, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের যে অনীহা, সম্পূর্ণভাবে সহযোগিতা, এটা তো আন্তর্জাতিক আইন ভঙ্গ করা। এবং এগুলো সরাসরি আমাদের উচিত হবে, ভারতকে জানিয়ে কোনো লাভ হবে না, তবে আন্তর্জাতিক বিশ্বকে আমরা জানাতে পারি, প্রয়োজন হলে আমরা জাতিসংঘকে জানাতে পারি। শেষ পর্যন্তই তারা আমাদের সাথে সহযোগিতা না করে, এমনকি আমাদের নিরাপত্তা পরিষদে উঠানোর ব্যাপারটাও ভারতকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া উচিত। নিরাপত্তা পরিষদে যারা রয়েছে স্থায়ী সদস্য, তারা প্রায় সবাই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করবে। রাশিয়ার ব্যাপারে হয়তো একটা সন্দেহ থাকতে পারে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও চীন, চারটি দেশই কিন্তু খুব ভালোভাবে অগ্রসর। এবং আমরা যদি দেখি যে ভারত আমাদের সাথে কোনোভাবেই একটা স্বাভাবিক সম্পর্ক গড়তে না চেয়ে বরং আমাদেরকে পাল্টা চাপ দিচ্ছে চীন বা পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে, তখনই আমাদের উচিত হবে ভারতের আসল চেহারাটা বিশ্ব ব্যবস্থায় তুলে ধরা। সেটা যদি আমরা না তুলে ধরি, এবং এই ইউনিশ সরকার যদি না তুলে ধরে, তাহলে কিন্তু বাংলাদেশের যে এই যে আপোষকামী ইমেজ যা ছিল, সেটাই কিন্তু প্রস্ফুটিত হবে। তখন কিন্তু আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হব।
ক্ষতিগ্রস্ত এটাই আমি হবে। মনে করি। জি স্যার, আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি সেটি হয়, সেটি আসলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় এটা বেশ গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনাই রয়েছে। কেননা ইউনুস, প্রফেসর ইউনুস স্পষ্টবাদী একজন লোক। তিনি, তার মনে কি রয়েছে সেটা কিন্তু তিনি রাখঢাক করে রাখেন না। তার যে অবস্থান, যেটা আমরা তার কথায় তুলে ধরেছেন, তিনি কিন্তু ভারতের শত্রুতা সম্পন্ন এক মানসিকতা সেটা লুকিয়ে রাখেনি, দেশবাসীকেও জানিয়েছে। এবং বাইরে যে এই যে তিনি ড্যাভসে গিয়েছেন, তারপর অন্য আরেকটা মিডল ইস্টে গিয়েছেন, সেখানে কিন্তু উনি এটা তুলে ধরেছেন। সুতরাং নরেন্দ্র মোদী যদি দেখা করতে রাজি হয় শেষ পর্যন্ত, তাতে সেখানে প্রফেসর ইউনুস তাকে সরাসরি আমার মনে হয় জানাবে যে আপনি কেন সার্কের ব্যাপারে পিছিয়ে যাচ্ছেন, কেন আপনি আমাদের নিরাপত্তার ঝুঁকিতে ফেলছেন, আমাদের সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কেন আপনারা এই ধরনের অ্যাটিটিউড নিচ্ছেন। আমরা যদি পাকিস্তান বা চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করি, সেটা আমাদের পররাষ্ট্র নীতির স্বাধীনতা, সেটার প্রতি আপনি শ্রদ্ধাশীল কেন হবেন না? কেন আপনি আশা করেন যে শেখ হাসিনাকে এভাবে রেখে দিয়ে বাংলাদেশের সাথে আপনি সম্পর্ক উন্নয়ন করবেন? আপনার উচিত বাংলাদেশের জনগণের প্রতি সম্মান দেখানো। এই কথাগুলো আমার মনে হয় নরেন্দ্র মোদীকে বলবে প্রফেসর ইউনুস, কারণ তার তো হারাবার কিছু নেই। তিনি খুব বেশি হলে আর 7-8 মাস ক্ষমতায় আছেন, সম্ভবত ইলেকশন দিয়ে উনি চলে যাবেন। সুতরাং এই সময়টায় তার পক্ষে যে অবস্থান নেয়া, এই ধরনের সরাসরি কথা বলাটা এখন তার জন্য আরো বাস্তবধর্মী হবে। কেননা তিনি নিজের চোখেই দেখতে পেয়েছেন যে খুব সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রতি যে বাস্তব অ্যাটিটিউড দেখিয়েছে, এই যে প্লেন ভর্তি করে করে ভারতদেরকে অ্যারেস্ট করে হাতে চেইন লাগিয়ে তাদের ফেরত পাঠিয়েছে, এটা ভারতকে উপযুক্ত শিক্ষা দেয়া, উপযুক্তভাবে বোঝানো যে তোমাদের প্রতি মানবিকতা দেখানো আমাদের বড় ভুল হয়েছে অতীতে। এখন তোমাদেরকে হাত পা বেঁধে বিশ্ববাসীকে দেখায় দেখায় তোমাদেরকে প্লেনে উঠিয়ে পাঠাচ্ছে, এত বড় অপমান। এটাকে চপেটাঘাত বললে কম হবে। এটাকে বলা যায় যে নিতম্বে উপযুক্ত লাথি মারা। এবং এই লাথি খেয়ে এখন অত্যন্ত ব্যথা নিয়ে নরেন্দ্র মোদী দেশে ফিরে আসছে। তার মুখে কোনো হাসি নাই, এ বিষয় নিয়ে তিনি কোনো কথাই বলছেন না। এবং ভারতেও প্রচন্ডভাবে তারা প্রকাশ করেছে তাদের ক্রোধ যে আমেরিকা কিভাবে ভারতকে অপমান করলো। সুতরাং এই অপমান বোধটা তাদের প্রাপ্য ছিল। এবং এই অর্থে আমাদের প্রধান অ্যাডভাইজারও যখন যদি দেখা করে এপ্রিলে, তার কোনো ভয় থাকার কারণ নেই। তিনি সরাসরি যদি বাস্তবতাকে তুলে ধরে নরেন্দ্র মোদীর কাছে, এবং আমার ধারণা যে নরেন্দ্র মোদীর আশঙ্কা রয়েছে যে ইউনুস সাহেবের কাছে তিনি দ্বিতীয় চপেটাঘাত খাবেন। ট্রাম্পের কাছে যা পেয়েছেন, তারপরে ইউনুস এখন অন্য গালে আরেকটা থাপ্পড় মারবে, এই ভয়টা তার রয়েছে। এবং সে হয়তো এমনও হতে পারে যে সে অ্যাভয়েড করবে, দেখা করতে চাইবে না, শেষ পর্যন্ত হয়তো ব্যাক অফ করতেও পারে। আমার তাই ধারণা। শেষ পর্যন্ত কি হয় সেটি আমরা দেখব, এবং সেটি নিয়ে আসলে পরে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ।